বাবুল সুপ্রিয় বিদায়ী বিধায়ক, তিনি কি এখানে সত্যি তেমন কোনো কাজ করতে পারেননি বলে ক্রাইসিস ম্যানেজার শোভনদেব চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা এটা বলেছে, আমাকে হাত ধরে বলেছে। নন্দীগ্রাম, সেখানে পবিত্রকর মানে যে সিটে মুখ্যমন্ত্রী লড়েছিলেন সেখানে পবিত্রকর নামটা একটু খাটো, মানে একটু ছোট, একটু অচেনা নাম হয়ে গেল। শুভেন্দুর একবারে ভবানীপুরে এবার প্রার্থী কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী, কি মনে হচ্ছে? সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে দুর্নীতিকে কে শোভনদেব চট্টোপাধ্যায় ভয় পায় না, দুর্নীতি শোভনদেব চট্টোপাধ্যায়? শেষ দিন পর্যন্ত লড়াই করব। সিটগুলো আলাদা আলাদা, নামটা একই। আমি মমতাকে একবার বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19টা মুখ্যমন্ত্রীকে আনতে হয়েছে মমতাকে হারাবার জন্য। বাঙালি অত বোকা নয়। 1998 সালে তিনি প্রথম তৃণমূলের নির্বাচিত বিধায়ক। এতগুলো বছর 1998 থেকে 2026 একটা দুর্নীতির অভিযোগও তাকে ছুঁতে পারেনি। এখনো ফিট অ্যান্ড ফাইন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাযোগ্য সৈনিকের মধ্যে অন্যতম। বলা ভালো, প্রথম নামটা যদি কারো হয় এই নামটা সেই নামটাই, শোভনদেব চট্টোপাধ্যায়। এবার বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। শোভনদা, বালিগঞ্জে কি প্রচারে বেরোতে হচ্ছে নাকি শোভনদেব চট্টোপাধ্যায় নামটাই? না, সেটা তো ভাবলে হবে না। আমি একজন মুষ্টিযোদ্ধা, ইন্ডিয়ার অধিনায়ক হয়েছিলাম জুনিয়র টিমের। আমি কখনো ভাবি না প্রতিপক্ষ দুর্বল না সবল। আমাকে মনে করতে হবে প্রতিপক্ষ সবল, সেই ভেবেই লড়তে হবে। তাই বালিগঞ্জ কেন্দ্রে আমিও সকাল থেকে রাত্রি অবধি প্রাণপাত করে লড়াই করছি এবং শেষ দিন পর্যন্ত লড়াই করব। আমি এখানে কোনো রকম ওই রিল্যাক্স করার মধ্যে নেই। আমি শেষ দিন পর্যন্ত লড়াই করব। দাদা, কংগ্রেসের টিকিটে বারুইপুর পশ্চিম, তারপর আমরা দেখলাম তৃণমূলের টিকিটে রাসবিহারী, খড়দা, ভবানীপুর, বালিগঞ্জ। তো সিটগুলো আলাদা আলাদা, নামটা একই। তো কিভাবে এত ফ্লেক্সিবিলিটি? যেখানে দাঁড়িয়েছেন সেখানে 101। আমি তো বহুদিনের রাজনৈতিক কর্মী। আমার রাজনীতির বয়স হলো 66 বছর। এটা খুব কম লোকেরই। তো এই দীর্ঘ রাজনীতিতে মানুষের সঙ্গে একটা পরিচয় হয়ে যায়, একটা নামের সঙ্গে পরিচয় হয়ে যায়। আমার ক্যারেক্টার নিয়ে তারা জানে, আমার সম্পর্কে জানে তারা। সেই হিসেবে আমার কোনো জায়গায় অসুবিধা হয় না। আমি লাস্ট খড়দায় 94,000 ভোটে জিতেছিলাম। অভিষেক ব্যানার্জি গিয়ে বলে এসেছিল আমার দলের শ্রেষ্ঠ ক্যান্ডিডেটকে দিয়ে গেলাম। তো আমাকে মানুষ ওখানকার 94,000 ভোটে জিতিয়েছিল। তার আগে আমি খড়দাতে একবার গেছিলাম, একবার, তাও রাজনৈতিক কারণে না, অন্য কারণে। তাই আমার কোনো অসুবিধা হয় না কোনো জায়গায়। আমি মমতাকে একবার বলেছিলাম, বাংলার যে কোনো প্রান্তে আমায় দিয়ে আমি লড়াই করে আসবো। আচ্ছা, এই সব মিলিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম 2021-এ তিনি নন্দীগ্রাম থেকে এসে ভবানীপুরে দাঁড়ালেন, জিতলেন আপনাকে, তারপরে বাইপোলে খড়দায়। তো কোথাও গিয়ে কি একটু মন খারাপ হয় নাকি দলের একদম সৈনিক হিসেবে এটা গর্ব? দলের যা, আবার আমি সবসময় মেনে চলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, কারণ আমি মনে করি উনি আমার সভানেত্রী। দলের অনেক স্ট্রাগল করেন, এমনি আকাশ থেকে পড়ে সভাপতি হননি। উনি অনেক স্ট্রাগল করেছেন, অনেকবার মৃত্যুর থেকে মানে হাত থেকে বেরিয়ে এসছেন, মৃত্যুর মুখে পড়ে লড়াই করেছেন। ওই সংগ্রাম আমি জানি না, স্বাধীনতা সংগ্রামীদের তো দেখিনি, আমার চোখে দেখা এমন সংগ্রামী চরিত্র আমি এর আগে দেখিনি। তো এই আমার নেত্রী, ও যখন যা বলে আমি শুনি। দাদা, সব মিলিয়ে এই যে দুর্নীতির অভিযোগ, তৃণমূলেরও আপনার সঙ্গে কাজ করা, ছোট হোক বড় হোক, আপনার সঙ্গে কাজ করা এমন অনেক নেতার বিরুদ্ধে অনেক প্রার্থী করা হয়েছে। আবার 74 জনকে তৃণমূল বিদায়ী বিধায়ককে টিকিটও দেয়নি। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে দাদা যে দুর্নীতি শোভনদেব চট্টোপাধ্যায়কে ছুঁতে পারলো না কেন? মানে দুর্নীতিকে কে শোভনদেব চট্টোপাধ্যায় ভয় পায় না, দুর্নীতি শোভনদেব চট্টোপাধ্যায়? এটা একটা সামাজিক ব্যাধি, এটাকে এইভাবে দেখা ঠিক হবে না। আমি ভুলে যাচ্ছি, রোজই আমার কাছে আছে সিপিএমের আমলের দুর্নীতি, কীভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, অধ্যাপক নিয়োগ করেছে। অধ্যাপক নিয়োগে তো সবসময় পিএসসি থেকে করতে হয়, পাবলিক সার্ভিস কমিশন। একদম নিজেরা 70 জন 72 জন অধ্যাপককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল, তাদের কোনো কনফার্মেশনও করে দিল, নিজেরা কোনো পরীক্ষা হলো না পিএসসি থেকে, নিজেরা পরীক্ষা নিয়ে করে দিল। এবং সেই সময়কালে সমস্ত সিপিএম নেতার হয় বউ চাকরি পেয়েছে, নয় ছেলে চাকরি পেয়েছে। একদম কোনো জায়গায় কোনো পরীক্ষার কোনো ব্যাপার ছিল না। কিন্তু সেই সময় মিডিয়া এত মানে শক্তিশালী ছিল না, তাই সেগুলো আর ধামাচাপা পড়ে গেছে। কিন্তু বিধানসভায় এই কথা আমি নিজে বলেছিলাম যে টেকনিক্যাল ডিপার্টমেন্টে
কীভাবে অন্যায়ভাবে অধ্যাপক ঢুকিয়েছিল সিপিএম। তাই এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন চরিত্র। আমি মনে করি তিনি একদম তার গায়ে স্পটলেস চরিত্র। আমি তাকে একেবারে খুব কাছ থেকে দেখেছি, স্পটলেস মানুষ। এবং আমি মনে করি আমাদের দলও বারবার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এটা নিয়ে দলের অভ্যন্তরে বহুভাবে বুঝিয়ে বলার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু জানি না এটা কতদিন কীভাবে চলবে। সব দল যদি একসঙ্গে করে আমার মনে হয় ভালো, সবাই মিলে যদি করে এরা, আমরা এটার বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, তাহলে ভালো হয়। দাদা, বালিগঞ্জকে এবার কিভাবে নিচ্ছেন? কারণ বাবুল সুপ্রিয় বিদায়ী বিধায়ক, তিনি কি এখানে সত্যি তেমন কোনো কাজ করতে পারেননি বলে ক্রাইসিস ম্যানেজার শোভনদেব চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন? সে তো মমতা কি জন্য ভেবেছে বলতে পারবো না, কিন্তু মমতা এটা বলেছে, আমাকে হাত ধরে বলেছে যে শোভনদা, আপনি অনেকদিন বাইরে রাজনীতি করলেন, এবার একটু বাড়ির কাছে আসুন। আর নন্দীগ্রাম, সেখানে পবিত্রকর, মানে যে সিটে মুখ্যমন্ত্রী লড়েছিলেন সেখানে পবিত্রকর নামটা একটু খাটো, মানে একটু ছোট, একটু অচেনা নাম হয়ে গেল না? একটু ওখানকার সয়েলের ছেলে, এবং ওখানে শুভেন্দুর একবারে দক্ষিণ হস্ত ছিল, ফলে নন্দীগ্রামটা ওর নখদর্পণে। এমন নয় যে একটা হঠাৎ করে উটকো ছেলে এনে বসিয়ে দিলাম, ও একদম শুভেন্দুর ডানা ছিল। ও নন্দীগ্রামকে হাতের তালুর মতো চেনে, ও ঠিক ভীষণকে। বিজেপি নেতারা বলছে যে নন্দীগ্রাম বিজেপি জিতবে, এটা জেনেই পবিত্রকে দিয়েছে। নন্দীগ্রামে বিজেপি পরাস্ত হতে পারে এটা জেনেই দিয়েছে। আর ভবানীপুরে লড়েছেন, ভবানীপুর হাতের তালুর মতো আপনার চেনা। তো এই ভবানীপুরে এবার প্রার্থী কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী, কি মনে হচ্ছে? কিন্তু যত কথা বলবে তত ওর ভোট কমবে। ও যত কথা বলে তত ভালো আমাদের পক্ষে, কারণ ও সুস্থভাবে কথা বলে না, যে ভাষায় কথা বলে। কেউ জয় বাংলা বললে জুতো নিয়ে তেড়ে যায়, এগুলো তো রোগে পরিণত হয়েছে ওর। অর্থাৎ ও একটা সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জয় বাংলা বললেই খেপে ওঠে। আমার সামনে কেউ জয় শ্রীরাম বলে খেপি না, তো আমি আবার ওর থেকেও জোরে বলিস জয় শ্রীরাম। আমার সামনে কেউ জয় শ্রীরাম বললে আমি আরও ওর থেকে ডবল জোরে বলিস জয় শ্রীরাম, ঠিক আছে না? কিন্তু আমরা জয় বাংলা বললে ও জুতো ছুলে মারতে যায়। ওদের রোগে মানে সাইকি পেশেন্ট হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তো যে কোনো প্রচারে গিয়ে বলছেন বিজেপি এলো বলে, মানে এসে গেছে। এটাই তো ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে দাঁড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে কথা বলছেন, অর্থমন্ত্রী মিথ্যে কথা বলছেন। 19টা মুখ্যমন্ত্রীকে আনতে হয়েছে মমতাকে হারাবার জন্যে। এর থেকে লজ্জার কথা আছে? সারা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল, তাদের আজকে কি দুরবস্থা। সারা ভারতবর্ষের সব বিজেপি এখানে চলে এসছে। ভয়ঙ্কর দুরবস্থা বিজেপির এবারে। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, তারা বলছেন যে পরিবার প্রমাণ করে দেবো। অমিত শাহ ছেলে জয়শাহ নয়, পরিবর্তন তো হয়নি। পরিবর্তনকে বলে এদের বলার অধিকার আছে? কোনো অধিকার আছে এদের? নেই। এরা যা দুর্নীতি করছে, এত বড় দুর্নীতি ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী করেনি। এত বড় দুর্নীতি ভারতবর্ষে প্রধানমন্ত্রী করেনি। বলেছিল না সব টাকা সুইস ব্যাংক থেকে তুলে এনে বা এখানে মানুষকে বিলি করে দেবে 15 লাখ টাকা করে। বলেছিলেন না যারা 5.5 কোটি থেকে 12,500 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ধরে আনবো? একজনকে আনতে পেরেছেন? ওদের থেকে কমিশন নিয়েছেন, কে দেবে? কে আনবে ওদের? কেন আসবে ওরা? ওদের বলে দিয়েছে ওখান থেকে স্টেটমেন্ট দিয়ে আমরা ভারতে যাবো না। তো পারবে নরেন্দ্র মোদী? ক্ষমতা আছে ওদের আনবার? নরেন্দ্র মোদী যা বলেছে একটাও পালিত হয়নি, অল ব্লাফস। দিয়েছে দিল্লিকে 2,500 টাকা, ভলেন্টারি ইলেকশন রেখে দেবো। এখনো 16 মাস কেটে গেছে, এখনো দেয়নি। বিহারে টাকা দিয়েছিল 10,000 টাকা, কেন ফেরত নিয়ে নিল? ওদের একটা করছেও কথাও সত্যি নয়। কিন্তু ওরা তো বলছে রাজ্যে ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবে, এবং কত কি। দ্যাট ইজ অলসো এ ব্লাফ। তা যদি দিত তাহলে আগে ওদের নিজেদের রাজ্যে গিয়ে দেখিয়ে দিক যে আমরা দিতে পারি, এখানে এসে বলতো, মানুষ মানত। ওরা দিল্লিতে 2,500 টাকা দেবো বলে আজও দেয়নি, 16 মাস কেটে গেছে। বিহারে 10,000 টাকা দিয়ে ফেরত চেয়ে নিয়েছে। ওদেরকে কেউ বিশ্বাস করবে? বাঙালি অত বোকা নয়। আচ্ছা, এবার যে এই এসআইআর, হ্যাঁ দাদা, এবার এসআইআরে রোহিঙ্গাদের বাদ দেওয়া হবে বা এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি প্রচার করা হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দুদের নামই বেশি বাদ গেছে। তো ভোটে কি তার? ওটা তো বড় কথা নয়, হিন্দু মত তো গেছেই। রোহিঙ্গা কোথায়?
সারা ইলেকশনটা রোহিঙ্গা রোহিঙ্গা বলে গেল, একটা রোহিঙ্গা বেরোলো না, একটা রোহিঙ্গা বেরোলো না। সো মিথ্যের ওপর দাঁড়িয়ে কোনো মানে সফল হয় না, কোনো মানে সত্য প্রমাণিত হয় না। বিজেপি পার্টিটা পুরো মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। একদিন অটল বিহারী বাজপেয়ীকে বলতে হয়েছিল ধর্মান্ধতার বিরুদ্ধে, আজকে এরা ধর্মের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে। অটল বিহারী বাজপেয়ীর সে স্টেটমেন্ট আমার কাছে আছে, ধর্মান্ধতার বিরুদ্ধে বলেছিলেন। আজকে রামকে নিয়ে মানে রাজনৈতিক মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, রাজনীতিটা কি? যারা প্রতিপক্ষ হয় একে অপরের বিরুদ্ধতা করে, তা আমি যদি রামের বিরোধিতা করি, একজন দেবতার বিরোধিতা করি, এটা কি ভালো লাগবে? আমি মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে পারি না, মা কালীকে নিয়ে রাজনীতি করতে পারি না, শিখরা গঞ্জ সাহেবকে নিয়ে রাজনীতি করতে পারে না, খ্রিস্টানরা গডকে নিয়ে রাজনীতি করতে পারে না। এই নোংরা মতো বিজেপি ছাড়া আর কেউ করতে পারে না। দাদা, আমার শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ততটা পরিণত হয়েছেন? আপনি তো খুব কাছ থেকে। না না, অভিষেক তো অসম্ভব পরিণত ছেলে, কিন্তু আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যথেষ্ট সবল, আরো থাকবেন। তারপর যেদিন সময় আসবে ঠিক সময় তাকে তিনি জায়গায় তুলে দেবেন। যথেষ্ট পরিণত অভিষেক। দাদা, আমার একদম শেষ ওয়ান লাইনার, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তো কোনো তুলনা হয় না। তার স্যাক্রিফাইস, তার সংগ্রাম, তার এই লড়াই করার মানসিকতা, তার ডাউন টু দ্য আর্থ মানসিকতা, একদম যেখানে মানুষ বিপদে পড়ে সবার আগে যিনি পৌঁছে যান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়? সে তো খুব ম্যাচিওর পলিটিশিয়ান হয়েছে, তার বক্তব্য শুনলে বোঝা যাচ্ছে কতটা ম্যাচিওর। আমরা আশা করি আগামী দিনে সত্যি ভালো। শুভেন্দু অধিকারী? বললাম দিনের পর দিন যেদিন লোক তৃণমূল ছেড়েছে সেদিন থেকে ওর পতন শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকী? ওর সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। দাদা, হুমায়ুন কবির? এদের নিয়ে যদি আমার মন্তব্য করতে হয় তাহলে আমার এই ৬৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি বলছেন তিনি নাকি 90টা সিট পেয়ে ৯০ না ৩৯০টা পাবেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম। বেঙ্গল ভয়েসকে তিনি অকপট কিছু তার প্রশ্নের উত্তর জানালেন। এবার কতগুলো সিট পাবে তৃণমূল, কতগুলো সিট পাবে বিজেপি, কে মুখ্যমন্ত্রী হবে, কোথায় কি, পুরো বিষয়টাকে তিনি একদম ফুৎকারে উড়িয়ে দিয়ে শুধু বলছেন রাজনীতির জন্য রাজনীতি করতে হবে, এই রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে রাজনীতি করে যেতে হবে। সত্যি এ কারণেই বোধহয় শোভনদেব চট্টোপাধ্যায় ৬৬ বছরেও তার মধ্যে তার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির দাগ এখনো পর্যন্ত বিরোধীরা কেন কোনো দলের তরফ থেকে কেউ লাগাতে পারেনি। এবার আপনাদের কমেন্ট করার জায়গা। শোভনদেব চট্টোপাধ্যায়ের এই রাজনৈতিক জীবন থেকে তার বিভিন্ন কেন্দ্রের লড়া এবং এতটা সফলতা কিভাবে কেমন লাগে আপনাদের অবশ্যই। আর এবার ভোটে এই বালিগঞ্জ কেন্দ্রে কি হতে চলেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।